সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখের ২৮৭তম পর্বে। সাথে আছি আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন যে সপ্তাহের এই দিনটিতে আমরা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার সম্ভাবনা, সুখ দুঃখ, হাসি কান্না এইসব বিষয় নিয়ে আলোচনা করি আর আমন্ত্রণ জানাই প্রবাস থেকে আসা প্রধানত অতিথিদেরকে। আজকে একজন অতিথি আছেন, তার পাশাপাশি আছেন প্রবাস বিষয়ক জনশক্তি রপ্তানি বিশেষজ্ঞ হাসান আহমেদ চৌধুরী কিরণ আমার ডান প্রান্তে আছেন, এবং বাম প্রান্তে আছেন চৌধুরী শাহিন, তিনি জাপান প্রবাসী একজন ব্যবসায়ী। দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা নানান বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনা ফাঁকে ফাঁকে প্রতিবেদন দেখাবো। তবে শুরুতেই একজন সেনেগালের অতিথি আছেন। গত সপ্তাহে তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা একটু স্কাইপ সংযোগে আছেন, যেহেতু তিনি আগেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আমরা একটু তার সাথে কথা বলে আসি। জি ভাই, গত সপ্তাহে আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং কিছু কথা বলেছিলেন। আমরা বিস্তারিত আপনার সাথে কথা বলতে পারিনি। আপনাকে বলেছিলাম, আমন্ত্রণ জানিয়েছিলাম যে পরের সপ্তাহে আপনার সাথে কথা বলবো। জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি মোহাম্মদ নুরুজ্জামান সেনেগাল থেকে বলছিলাম। জি, সেনেগালে আপনি সেনেগালে একটি বাণিজ্যের জি, জি, সম্ভাবনা কথা আপনি বলছিলেন, এবং জি, যেহেতু জি, জি, আপনি সেখানে অবস্থান করছেন, আশেপাশের দেশের খবরাখবর জানান। আপনার যদি একটু জি, অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা। আমি বেসিক্যালি এটুকু বলতে পারি, আমি প্রায় বলা যায় ৪ বছর আমি আফ্রিকা বিভিন্ন দেশগুলিতে, আশেপাশে এগুলিতে কাছাকাছি দেশগুলিতে ঘোরাফেরা করি। দেশগুলির একটু নাম বলবেন? যেমন পাশে মালি, আইভরি কোস্ট ওয়েস্ট আফ্রিকার কিন্তু রিচেস্ট কান্ট্রি। আমরা জানি যে আচ্ছা এখানে আচ্ছা, জি জি হ্যাঁ, এখানে ইউএন মিশন কাজ করে গেছে। জি জি তারপরে টোগো, জি আশেপাশে নাইজেরিয়া, ঘানা, জি এই যে আশপাশ পশ্চিম আফ্রিকার যতগুলি দেশ আছে, এখানে লোক সংখ্যা প্রত্যেকটা দেশে মানে খুব বেশি একটা না, অনেক কম কম আর কি। মোটামুটি ধরেন 14 মিলিয়ন ম্যাক্সিমাম জনসংখ্যা একটা দেশের। বিভিন্ন দেশে একটু বেশি কম বেশি এরকম আর কি। তো এখানে জি। নরমালি বিজনেসের জন্য যে অপরচুনিটি গুলি, প্রথমত তো বলি, এরা কোথায় থাকে? জাস্ট আমরা যদি 25 ইয়ার্স ও 30 ইয়ার্স ব্যাক বাংলাদেশকে চিন্তা করি, আমরা প্রত্যেকটা আইটেমের জন্য জাস্ট ইম্পোর্টের উপর ডিপেন্ড করতাম সবকিছুর জন্য, খাদ্য আচ্ছা থেকে ইভেন ইভেন পাউডার মিল্ক আমরা ইম্পোর্ট করতাম আগে। এখনো ইম্পোর্ট হয় পাউডার মিল্ক, যদিও আবার দেশেও কিছু প্রসেস হচ্ছে। তো হংকং এর টর্চ লাইট সেখানে যদি আপনার মনে থাকে আর কি। আচ্ছা, জি তারপর সেলাই করার জন্য সুই সুতা ইত্যাদি ইত্যাদি। জি আমরা যদি 25 থেকে 30 বছর ব্যাকে চিন্তা করি, বাংলাদেশে যে অবস্থাটা ছিল, হ্যাঁ, জি এইসব জি দেশে এখনো ইম্পোর্ট নির্ভর দেশ। এখানে আমি বলি আচ্ছা যেমন ইন্ডিয়া থেকে এখানে ইন্ডিয়া থাইল্যান্ড থেকে চাল আসে এখানে, আচ্ছা, আফ্রিকার বিভিন্ন দেশে চালটা আসে। জি 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 হ্যাঁ, তারপরে আপনার সয়াবিন তেল, জি কুকিং অয়েল, জি জি তারপরে ইভেন আপনার ম্যাচ, যদি ওই যে আমরা বাংলাদেশে, আমি ম্যাচের নামগুলো ভুলে গেছি, জি 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 যেগুলি কাঠিয়ালা ম্যাচ আর কি, হ্যাঁ, জি। এগুলি। আপনি ওষুধের তারপরে কথা বলছিলেন বারবার, যে হ্যাঁ, আমাদের এবারে ওষুধের কথা ওষুধের আসতেছি, আমি চাহিদা ওষুধের আছে কথায়, ব্যাপক। হ্যাঁ ওষুধের কথা আসতেছি। লবণ, খাওয়ার জি লবণ, হ্যাঁ, তো সব আচ্ছা দেশে আসলে এখানে মানে ইন্ডাস্ট্রি করে, সব বিজনেসগুলি এখানে করতে পারে না, বিকজ অফ পপুলেশন এত হাই না, সেহেতু ইম্পোর্ট ভিত্তিক হয়ে গেছে। বাংলাদেশ এবং ইন্ডিয়া যেহেতু তাদের নিজস্ব মার্কেট আছে, ওখানে প্রোডাকশন করে অনেক কিছু মানে পুষিয়ে যায় আর কি। কৃষি ঔষধের কথা জমির আমি পরিমাণ, বলছিলাম। আচ্ছা কৃষির কথা বলা হয়, আফ্রিকার হ্যাঁ, দেশগুলোতে কৃষি জমি আছে, কৃষি অনেক পড়ে আছে, কৃষি সেগুলোতে জমি আমাদের কৃষি জমি অনেক আছে, জি আমার কলিগরা, আমি ওদের গ্রাম ভিজিট করছি, প্রচুর জমি আছে। এরা আসলে এখনো ভালোভাবে চাষাবাদ অনেকটা জানে না, যে বাংলাদেশ যেভাবে ধরেন এগ্রিকালচার অনেকটা ডেভেলপ করে জি গেছে জি টেকনোলজির জন্য, ওরা জানে যে কিভাবে 3টা ফসল না করা রাইট। যায়, আমাদের তো ইরিগেশন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে আমরা আমাদের মরুভূমিতে আমাদের মানে দেশের মানুষরা সেখানে সবজি চাষ করেছে। এক্স্যাক্টলি, দে আর ডুইং দেয়ার। জি এখন জি যদি আফ্রিকাকে আপনি কাউন্ট করেন, যদি আপনি ঠিক মধ্যপ্রাচ্য কিন্তু আফ্রিকারই কিছু একটা পার্ট বলা যায়, কিছু হ্যাঁ। পার্ট আছে, ওদিকে জি তো ডেজার্ট, হ্যাঁ, জি জি যেমন যেমন মরিতানিয়া জি কমপ্লিটলি ডেজার্ট, হ্যাঁ, বিশাল ডেজার্ট, লোক সংখ্যা কম। কিন্তু এই যে সেনেগালের কথা আমি বলছি, সেনেগালের নর্থ পার্টটা এর অনেকটা গ্রিন, অনেকটা, বিকজ সাউথ পার্ট গুলি হচ্ছে আটলান্টিকের কাছে ঘেঁষা সব দেশগুলি যেগুলি আছে আর কি। আমাদের নর্থ এখানে পার্টটা আমাদের অতিথি আছেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি জি
তার যথেষ্ট অভিজ্ঞতা আছে বিদেশ সম্পর্কে, এবং আপনি এই বিষয়ে বোধহয়, যেই বিষয়ে আপনি কথা বলছেন সেই বিষয়ে আপনাকে কিছু জানতে চাইবে। কিরণ ভাই, আপনি হ্যাঁ, of course, জি no জি জি জি, problem, সেটি of হচ্ছে course, no আসলে problem. আপনার কথা শুনে আপনাকে মনে হচ্ছে আসলে দারুণ একটা প্রফেশনাল ব্যক্তি, আপনি সেখানে গিয়েছেন। আপনার মতো লোকেরা যদি আমাদের এইসব দেশগুলোতে যেতে পারে, সেখানে আমাদের অবস্থান আরো শক্তিশালী হবে। এবং আপনি যেভাবে একটা নলেজেবল যে আপনি মানে আমাদেরকে জানাচ্ছেন সবকিছু, এটি কিন্তু আমাদের একটা আশার জায়গা তৈরি করে যে বাংলাদেশের যে প্রবাসীরা তারা বিভিন্ন জায়গায় ভালো করছে। তা আমার একটা আমি জায়গায় বলি। একটুখানি আগ্রহ প্রকাশ করছি, সেটি হচ্ছে সে কৃষি জমি যেগুলি তারা এখনো আবাদ করেনি, সেখানে কি জি। বাংলাদেশের যারা এই উদ্যোক্তা তাদের কি যাবার কোনো সুযোগ আছে কিনা? সেখানে আমি সে ব্যাপারে আমি বলি। প্রথমত যে প্রবলেমটা, ইন্ডিয়ান প্রচুর লোক এখানে এসে ইন্ডাস্ট্রি করতেছে বা এগ্রিকালচার করতেছে, ইউরোপিয়ানরা এসে বাগান করতেছে। এখানে ধরেন যে পাইনাপেল, আনানা বলে এখানে আর কি, আনারসের চাষ করতেছে, এখান থেকে এক্সপোর্ট করে এখানে করার পরে বিকজ অফ হয়ে গেছে কি এদিকে নর্থ পার্ট এখানে পানির যে লেয়ার খুব নিচে তাও না, মানে সেচ করার জন্য পানি বোরওয়েল করা, এই যে মানি ইনভেস্ট করা, এইসব পয়সাগুলি আসলে গ্রামের, আমি দেখছি নর্থ পার্ট, আমি অনেকগুলি গ্রাম ঘুরে দেখছি, আমার কলিগরা তাদের গ্রামের বাড়িতে গেছি, তারা বহুত কষ্ট করে ধরেন পেঁয়াজের চাষ করতেছে, প্রচুর পেঁয়াজ হয়, তারপরে রসুনের চাষ করতেছে, প্রচুর রসুন হয়, কিন্তু প্রপারলি যে এগ্রিকালচার করার যে নলেজ অ্যাকচুয়ালি আমি তাদেরকে পাই নাই। হ্যাঁ, ওইভাবে দেখি সেক্ষেত্রে এর আমাদের প্রচুর সম্ভাবনা বাংলাদেশি আছে। বাংলাদেশি উদ্যোক্তাদের কি সেখানে যাবার কোনো সুযোগ আছে কিনা, যদি কোনো আচ্ছা, রকম এখানে আমাদের বাইলেটার বা উদ্যোক্তা আসার সুযোগের ব্যাপারে আমি বলি। প্রথমত যে প্রবলেমগুলি, যদি আমার কথা আমি বলি, আমি এখানে আসছি, আমার এফোর্ট এখান থেকে ভিসা পাঠাইছে সৌদি আরবের মতো, বিকজ উই ডো নট হ্যাভ এনি এম্বাসি ইন বাংলাদেশ। সেনেগাল পশ্চিম আফ্রিকার ধনী দেশদের মধ্যে দ্বিতীয়, আইভরি কোস্ট হচ্ছে প্রথম। এবং ধনী দেশদের মধ্যে দ্বিতীয় কিভাবে আপনাকে বোঝাবো আমি, আপনি যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন, জিডিপি অলমোস্ট সেম। আপনি হয়তো অর্থনীতি দেখলে বুঝতে পারবেন, এখানকার এগ্রিকালচারাল স্টাডি করলে। জি। এখানকার রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার, ইলেকট্রিসিটি, লোকজন, বিহেভিয়ার, এমনি 90% মুসলিম কান্ট্রি, আমি সেনেগালের কথা পার্টিকুলারলি বলি। আদার যদি আফ্রিকান কান্ট্রিগুলি বলেন, লোকজনগুলি নাইজেরিয়ার কিছু প্লেস ছাড়া আদারওয়াইজ এন্টায়ার এরিয়ার লোকজনগুলি বেশ শান্তশিষ্ট এবং খুব নিডি লোকজন। মানে ওই সেনেগালের এখানে ওরা মেইন ইনকামটা জি। কি, ওদের প্রধান আয়ের উৎসটা কি? এখানে নিজস্ব এখন যে যেগুলি এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা তো হচ্ছেই, ফিশিং একটা বড় বিজনেস এদের, ফিশিং। যেহেতু আটলান্টিকের ইয়েতে প্রচুর, আমি ফিশিং ভিলেজগুলোতে গেছি, প্রচুর ফিশিং করে এরা, ফিশ প্রসেস হয়, ফিশ প্রসেসিং এর জন্য ইউরোপিয়ানরা এখানে ইন্ডাস্ট্রিজ করে ফেলছে, এখান থেকে ওরা এক্সপোর্ট করে ইউরোপে। আমার একটু জানার ইচ্ছা আছে আপনার কাছে, যে আপনি থাকেন আমাদের সাথে, মানে আমরা অনেক জায়গাগুলোতে কিন্তু আমাদের বাংলাদেশিরা পৌঁছে গেছি। এই জায়গাগুলোতে মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু ব্যবসায়ী উদ্যোগ নেয়, কৃষি জমির কথা শুনি যে প্রচুর আছে, যাবে সেখানে, বাট শেষ পর্যন্ত সেই উদ্যোগগুলো হয় না। এটা কি কূটনৈতিক সম্পর্ক না, না এটা তো থাকার বটেই, কারণে এটা তো আমাদের? বটেই। শুধুমাত্র যে সেখানে সেনেগাল নয়, আপনি দেখেন আমাদের এখন যারা জনশক্তি, এবং সাউথ আফ্রিকা যারা আসে তারাও কিন্তু একই কথা বলে যে ওই সব জায়গাগুলোতে আমাদের সরকারের যে নজর দেওয়ার দরকার, সেই নজর কিন্তু মানে এটা একটা প্রকৃষ্ট উদাহরণ আমি সেটা বলি। দেখেন আপনার উজবেকিস্তান এবং তাজিকিস্তান, এইসব দেশগুলোতে কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রচুর চাহিদা রয়েছে। ফিলিপিন থেকে সেখানে প্রচুর কর্মী যাচ্ছে, ইন্ডিয়া থেকে প্রচুর কর্মী যাচ্ছে। এখন বাংলাদেশে কেউ কোনো চাহিদা পাওয়ার সাথে সাথে সে আর ভিসা পাচ্ছে না, বাংলাদেশে কোনো এমবেসি নাই, আইদার তাকে পাকিস্তান যেতে হচ্ছে অথবা দিল্লি যেতে হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন এমবেসিগুলি পাকিস্তানে আছে। এখন ইউনোদের যে পাকিস্তানের পাসপোর্ট ক্যারি করে নিয়ে সেখান থেকে ভিসা এনে লোক পাঠানো, কে পাকিস্তান যাবে ভিসা আনতে, সেই ভিসা। সুতরাং আমাদের যে এই যে লেবার যেটা এক্সপোর্টের যে ওরিয়েন্টেড ডেস্টিনেশনগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমাদের এই ধরনের সংকট রয়েছে। আর সেনেগাল তো আরো বহু দূরের কথা, সেখানে আমরা ব্যবসা বাণিজ্য করবো, আমরা ইনভেস্টমেন্ট করবো সে জায়গায়। তো আমাদেরকে আমাদের কিন্তু, যেমন আমাদের নীতি নির্ধারকরা বলেন যে নতুন নতুন বাজার মানে খোঁজা, নতুন নতুন জায়গাগুলো করা, ইনভেন্ট করা, সেইগুলো কিন্তু হচ্ছে না। মানে আসলে এইগুলি হচ্ছে যে আমরা বলছি কাজের গরু গোয়ালাই থাকছে, মানে কাগজই থাকছে, সেখানে এই অবস্থার মতো অবস্থা। আমরা কিন্তু নতুন বাজারের কথা বলছি, কিন্তু সেই বাজার সৃষ্টির ক্ষেত্রে যে আমরা যে নানা ক্ষেত্রে সক্ষমতা তৈরি করব, সেটি কিন্তু আমরা তৈরি করতে পারছি না। ঘুরে ফিরে আমরা পশ্চিম আফ্রিকা যে দেশগুলোতে, যেটা উনি বললেন, সেটা হচ্ছে আমাদের হয়তো কর্মীর হয়তো চাহিদা নেই, কিন্তু ব্যবসায়ীদের তো সুযোগ আছে, সেই ব্যবসায়ীরা এই সুযোগটা নিচ্ছে না কেন? সেটা তাও আমাদের পক্ষে কূটনৈতিক যে ইয়েটা, যেমন দক্ষিণ আফ্রিকায় কিন্তু অনেক বাংলাদেশিরা কিন্তু প্রথমে সেখানে গিয়েছে, তারা সেখানে বৈধভাবে থাকতে পারেনি, আস্তে আস্তে সেটেল করে গিয়েছে। সেখানে যদি আমাদের একটা কূটনৈতিক কোনো কিছু থাকতো, তাহলে কিন্তু আমাদের সেখানকার লোকেরা সেখানে তো পাসপোর্টও পেয়ে যেত, সেখানে পাসপোর্ট মানে ওখানে তো মানে বিশেষ করে যারা কি বলে বাণিজ্য করবে,
বিনিয়োগকারীদের ব্যাপারে উদার এবং তাদের ব্যাপারে কিন্তু খুব দ্রুত তারা পাসপোর্ট দিয়ে দেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটি হচ্ছে কি একটা সক্ষমতার ব্যাপার যে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কিভাবে সারা পৃথিবীর এই দেশগুলোতে আমরা আমাদের কর্মীদেরকে প্রেরণ করতে পারি, আমাদের যারা এরকম এস্টাবলিশ লোকজনরা রয়েছে, প্রফেশনাল রয়েছে, তাদেরকে প্রেরণ করতে পারি, সেই জায়গার মধ্যে কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারছি না। আমরা ঘুরে ফিরে কিন্তু ট্রেডিশনাল মার্কেটে যাচ্ছি, এই যে খুলে আমরা মালয়েশিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি, দুবার জন্য পাগল হয়ে যাচ্ছি, অথচ দেখেন সেখানকার যে স্যালারি স্ট্রাকচারটা এটা আমাদের দেশের মতো একটা স্যালারি স্ট্রাকচার, সেখানে গিয়েও কিন্তু সেখানে খুব ভালো করছে না, বরং আফ্রিকাতে যারা গেছে কষ্ট করে তারা কিন্তু ভালো করছে। যে ভাই আপনি কি যুক্ত করবেন আমাদের সাথে এই আলোচনা? নিশ্চয়ই শুনছেন আপনি। আমি আপনাকে বলতে চাই, যদি আপনি ম্যান পাওয়ারের কথা চিন্তা করেন, এখানে আপনি দেখেন ইন্ডিয়ার সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন, আই গট মেনি ইন্ডিয়ান পিপল হিয়ার, দে আর ওয়ার্কিং, এবং এখানকার স্যালারি স্ট্রাকচার, আমি তো বাংলাদেশ থেকে চাকরি নিয়ে এখানে আসছি, তাই না? এখানে যে স্যালারি স্ট্রাকচার, টেকনিক্যাল নো হাউ, এইসব লোকগুলি কিন্তু এদিকে কম। আপনি ইভেন যদি একটা অটোমোবাইল মেকানিক্স এখানে আসে বসে, সে বাংলাদেশে যে ইনকাম করতেছে, এটা গরিব দেশ, আমরা বলি যে আফ্রিকা গরিব দেশ, বাট দে স্পেন্ড আ লট, লাইফ স্টাইল ইজ রিয়েলি ডিফারেন্ট। এখানে বাংলাদেশ একটা টয়োটা গাড়ি যদি কিনতে যাই 30-35 লাখ টাকা দিয়ে রিকন্ডিশন গাড়ি, এখানে 20 লাখ টাকা দিয়ে 15 লাখ টাকা দিয়ে নতুন গাড়ি কেনা যায়। হ্যাঁ, মানে এখানকার লোকজন সব বড় বড় গাড়ি মানে আপনি যারা মিডল ইস্টে গেছি, ওখানে লোকজন ইনকাম সোর্স কি আছে, ব্যাকগ্রাউন্ড কি আছে, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট লাইফ স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই। আপনি যদি ওইভাবে চিন্তা করেন, এখানে প্রচুর ইন্ডিয়ান লোক কাজ করে, ইন্ডিয়ান লোক এখানে আসে, ভিসাটা জাস্ট ইন্ডিয়ান পাসপোর্ট দেখলেই হয়, চাইনিজ পাসপোর্ট দেখলে হয়, এখান থেকে ভিসা ওরা নিয়ে নিতে পারে, ভিতরে আসে ওরা কাজ করতেছে, এবং স্যালারি টেকনিক্যাল স্কেলের। আপনি ফ্লোর পেইন্ট করাবো, আমি ফার্মাসিউটিক্যাল লেভেলে কাজ করতেছি, ফ্লোর পেইন্ট করাবো, আমার এখানে 2-3টা কোম্পানি কাজ করছি, এন্ড ব্যাড লেভেলের ওয়ার্ক। আর আমি সেই কাজটাই আমি যদি বাংলাদেশ থেকে লোক এখানে ইজিলি নিয়ে আসে করে দিতে পারতাম, এই লোকগুলি এখানে কাজ করতে পারতো। যেমন বাংলাদেশে আমি বলি, আমি যেহেতু ফার্মাসি ভ্যাকসিন করতেছিলাম আমি 12 বছর, এখন ফার্মাসিউটিক্যাল লেভেলে বাংলাদেশে আমার একটা ছোট কোম্পানিও ওখানে বাংলাদেশ স্টিল রিমেইনিং, যেটা এক্সপোর্ট করতেছে, আমি শ্রীলঙ্কা এক্সপোর্ট করতেছে আমার প্রোডাক্ট। ইউ ক্যানট ইমাজিন, ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট ইজ রিয়েলি ডেভেলপমেন্ট। ওখানকার লোকজন, বাংলাদেশের লোকজন ভেরি স্কিলড পিপল। ওরা যদি এখানে আসে, ইন্ডিয়ান আমি জানি, যেমন সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমে কাজ করতে পারে বাংলাদেশের প্রচুর লোকজন এখন আছে, তারপরে ওয়েল্ডিং করতে পারে প্রচুর লোকজন আছে এখানে এই লেভেল, যেমন রাজমিস্ত্রির কাজ করতে পারে এখানে, অ্যাকুরেট রাজমিস্ত্রি মাল্টিস্টার বিল্ডিং করতে গিয়ে কোরিয়া থেকে লোক আসতেছে, চায়না থেকে লোকজন এখানে আসে। বাংলাদেশে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে ডেভেলপমেন্টটা হয়ে গেছে, ওখান থেকে প্রচুর লোকজন এখানে এসে কাজ করতে পারে। আর এখানে এরকম না যে সৌদি আরবে আপনার 6-7 হাজার টাকা বেতনের লোক যায়, আমি জানি মালয়েশিয়া বাংলাদেশের লোকজন যাচ্ছে 10,000-12,000 টাকায়। আমি এখানে আসছি কমপ্লিট ফুল ফার্নিশ বাস, কি বলে আপনার বাসা নিয়ে, গাড়ি নিয়ে, ফুড নিয়ে, এবং কি বলে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে, একটা মোটা অঙ্কের স্যালারি নিয়ে আমি এখানে আসছি। সোফার এখানে এমন একটা মার্কেট, এখানে এরকম না যে স্কিল লোকজন যদি এখানে আসে, দে উইল মাস্ট ডু বেটার দেন লাইক মালয়েশিয়া এবং মিডল। মানে আসলে আপনার আলোচনা শুনে আমারও আপনারও সবারই দুঃখই হচ্ছে যে পশ্চিম আফ্রিকাতে যদি আপনাকে আসলে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হতো, বা আমাদের যদি সেই ক্ষমতা থাকতো, আমরা আজকে এখানে নিয়োগপত্র আপনাকে দিয়ে দিতাম। রিয়েলি আপনি একটা ভালো কাজ করছেন। আপনার এই যে কথাগুলো বলছেন, এইগুলো আসলে যাদের জন্য দরকার, যে আমাদের ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট যারা এই যেসব সেক্টরে কাজ করেন, তারা যদি যুক্ত হতে পারতো, তা নিশ্চয়ই আমাদের জন্য একটা বড় একটা সম্ভাবনা। আমাদের সাথে আছেন জাপানের প্রবাসী ব্যবসায়ী চৌধুরী শাহিন। একটু শাহিন হয়তো আপনার সাথে একটু কথা বলবে, আপনি কিছু যুক্ত করবেন? হ্যাঁ, বলা যায়। আসলে আপনার যে ব্যাপারটা, আমিও গাড়ির ব্যবসার সাথে জড়িত, আমাদের আফ্রিকা তো প্রচুর গাড়ি পাঠাই। হ্যাঁ, এখানে আমাদের জাপানেও কিন্তু সেম একটা এগ্রিকালচার সেক্টরে আপনার জনবল নিয়োগের একটা অপশন আছে। যেমন জাপানিজরা প্রচুর পরিমাণ রাষ্ট্রীয় অর্থ এই এগ্রিকালচার সেক্টরে আপনার ঘাটতি দেয়। তো এরা আসলে সিজনালি, বিশেষ করে শীতের সিজনে এরা তেমন কোনো ফসল ফলাতে পারে না। তো আপনার মনে করেন যে আমরা সাধারণত বাংলাদেশ থেকে যারা যায়, তারা ওইখানে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় খাবারের সেক্টরে। হ্যাঁ, তারপর বিশেষ করে সবজি টবজি এটা সেটা। তো ওইখানে দেখা গেল কি আপনার ইদানিং অনেক বাংলাদেশিরা গ্রাম অঞ্চলে গিয়ে ওদের জমিগুলাকে মানে চাষ করতেছে। তো জাপানি নিয়ম অনুযায়ী জমি যখন আপনি চাষ না করবেন,
তখন গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয়। যেহেতু যখন আপনি চাষ করবেন তখন গভর্নমেন্ট ওই ট্যাক্সটা মৌকুফ করে দেয়, প্লাস যে ঘাটতিটা আছে গভর্নমেন্ট আপনাকে দিয়ে দিবে। আচ্ছা তো ওই ক্ষেত্রে প্রবাসীদেরকে তারা ওই জমিগুলো ওই অল্প সময়ের জন্য আপনার একটা মানে টাইম অনুযায়ী তাদের হাতে দিয়ে রাখে, তারা নিজেরা ফসল ফলাচ্ছে। প্লাস ওই জমির মালিক আপনার ঘাটতির মানে ট্যাক্স দেওয়ার পরিবর্তে ঘাটতির টাকা নিচ্ছে, প্লাস আমরা উপকৃত হচ্ছি, দেশীয় সবজি শাকসবজি ফলমূল এগুলা ফলাইতে পারি আর কি। আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনি যেই বক্তব্যগুলো বা যে কথাগুলো আমাদের কাছে পাস করলেন, সেই কথাগুলো কি আপনি আমাদের গভর্নমেন্ট লেভেলে বা কারোর সাথে কোনো লিংক করতে পেরেছেন? মানে আপনার মেসেজটা কি পৌঁছাতে পেরেছেন তাদের কাছে? এক্স্যাক্টলি, মানে আমি যাদেরকে জানি, কিছু বন্ধু বান্ধব যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যাদেরকে আমি জানি চিনি, ওদের সঙ্গে আমার প্রায় কথা হয় আর কি। হ্যাঁ, আমি যোগাযোগ করার চেষ্টা করি, যেমন এগ্রিকালচার লেভেল বলেন, যে কোনো সেক্টরেই বলেন, আমি তাদের সঙ্গে আলাপ করি। এখন ওরা বলছে ঠিক আছে আপনি, বিকজ আমি এখানে চাকরি করি, নরমালি বুঝতে পারছি 8টা থেকে 5টা পর্যন্ত বিজি থাকতে হয়, ওইভাবে সাপোর্ট দিতে হয় না। জাস্ট হলিডেতে হয়তো কোনো গ্রামে গুলাতে গেলাম, ঘুরে ফিরে আসলাম আর কি, এরকম আর কি। তো আমি দেখি, আমি দেখার চেষ্টা করি কোথায় কি করা যায়। মানুষকে কিভাবে কিরণ ভাই, আপনার কি ইয়ে যে মানে আসলে কি করা যেতে পারে, মানে আমরা এইগুলো কি শুনেই যাব? আরেকটা জিনিস বলে রাখি, এখানে যেহেতু দেশ ছোট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলি খুব ক্লোজ, জি, মানে দেশ বড়, আমাদের চেয়ে বাংলাদেশের দেশ বড় সেনেগাল, বাট পপুলেশন কম বিধায় আপনি জাস্ট প্রেসিডেন্ট পর্যন্ত যাওয়া কিন্তু কোনো ব্যাপার না এখানে। এখানে হয়ে গেছে কি, যেমন গভর্নর সিস্টেম আছে, হ্যাঁ, একটা ডিস্ট্রিক্টের গভর্নর আছে, এই গভর্নর পর্যন্ত আমি গিয়েছি ওখানে, মানে আমার এই প্রজেক্টের জন্য যেতে, যেটা আমি প্রজেক্টের হেড ওই হিসেবে বিভিন্ন কাজে যেতে হয়। তারপর আমার ফ্যামিলি রিইউনিয়নের জন্য, ভিসার জন্য ওদের কিছু কাগজপত্র লাগে, যার জন্য যেতে হয়। এরা যদি ইনভেস্টর এখানে আসে, ওরা ওয়েলকাম করে। যেমন এগ্রিকালচারের কথা বলছেন না, ল্যান্ড পড়ে আসছে, আমার কলিগের ল্যান্ড আমি ভিজিট করে আসছি। মানে আমি হয়ে গেছি, আমি এখানে চাকরি করে দেশে টাকা পাঠাই বা যেটা যেখানে ইনভেস্ট করবো ফার্দার বা প্ল্যান করবো, একা একা থেকে এখানে কিছু করা যায় না। আমি একটা বাংলাদেশির দেখা পাই না এখানে, হ্যাঁ, যে যাকে দিয়ে ইয়ে করবো। এটা কাছে না, যে যেমন মালয়েশিয়ার কাছে 2 ঘন্টা 3 ঘন্টা ফ্লাইট করা যায়, হ্যাঁ। তো এই জিনিসগুলি আমি বাংলাদেশে অনেকের সঙ্গে চেষ্টা করছি। ফার্স্ট প্রবলেমটা হচ্ছে তারা চিন্তা করে যে ওখানে কি এরকম মার্কেট আছে, আপনি যা বলছেন সত্যি, বিশ্বাস করতে চায় না। তো এই জিনিসগুলো হচ্ছে, যেমন আপনি টিভিতে এখন প্রচার করছেন, আপনাদের অনুষ্ঠান হচ্ছে রাত 12টার পর, আমার এখানে সন্ধ্যা 6টা, হ্যাঁ, যার জন্য আপনাদের সঙ্গে আমি মিট করতে পারি, কথা বলতে পারি, হ্যাঁ। তো এই অনুষ্ঠানটা আসলে সকালে হয়তো আপনাদের পুনঃপ্রচার হয় এইসব দেশে, যেহেতু অনেক দূরে। এবং মেইন আমি মনে করি কি, মেইন প্রবলেমটা হচ্ছে যে আমাদের কূটনৈতিক সম্পর্কগুলি এইসব দেশের সঙ্গে গড়ে তোলা খুব জরুরি। আমি ওষুধের কথা বলছিলাম, যে কারণে যে ওষুধ বাংলাদেশে 1 টাকায় কিনা যায়, এখানে সেই ওষুধ 15 টাকা দিয়ে কিনে, 10 টাকা দিয়ে কিনে। যে ওষুধ 1 পাতা কিনতে বাংলাদেশে 280 টাকা লাগে, সেই ওষুধ আমি এখানে নিজে কিনি, যেটা বাংলাদেশি টাকায় 2500 টাকা। হ্যাঁ, এই যে জিনিসগুলি, ইন্ডিয়ান ওষুধ এখানে আসতেছে দোকানপাটে, ইন্ডিয়ান ওষুধ। বাংলাদেশের বিশাল ফার্মাসিউটিক্যাল, 350 ফার্মাসিউটিক্যাল কাগজে কলমে, যেখানে অনেক ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট করতেছে আমেরিকা। উনি বাস্তবে যে যেটা ফিল করছে, মানে আমরা কি, মানে সেটাকে কি না, মানে এটা তো একটা, আমি গত অনুষ্ঠানটাও দেখেছি, এটা তো আমাদের জন্য একটা ভালো একটা সুযোগ হলো জানবার জন্য, যে যেহেতু প্রফেশনাল আমাদের একজন মানুষ সেনেগালে রয়েছে, তিনি জানালেন। এবং আমার মনে করি যে একটা উদ্যোক্তা যারা রয়েছে, তারা আমাদের টেলিভিশনে এই অনুষ্ঠানটি দেখে নিশ্চয়ই তারাও একটা যোগাযোগের একটা সেতু বন্ধনের জায়গা তৈরি হবে। তবে একটা জায়গায় কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, সেটা যতক্ষণ পর্যন্ত কূটনৈতিকভাবে আমরা আমাদেরকে স্ট্রংলি কোনো কিছু করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বিক্ষিপ্তভাবে, যেমন এই ভাই সেখানে গিয়েছে, একার পক্ষে কিন্তু কোনো কিছু অত বড় কোনো কিছু করা সম্ভব হবে না। এবং ওই কারণের জন্য মনে করি আমাদের, যেহেতু এখন সরকারের, আমাদের দেখেন প্রতি বছরই কিন্তু 20 থেকে 25 লক্ষ লোক আমাদের শ্রমবাজারে যুক্ত হচ্ছে, আমরা তাদেরকে কত 5-6 লক্ষ লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এবং আমাদের কিন্তু ইমিগ্রেশনও কিন্তু আফ্রিকার ব্যাপারে খুব নেগেটিভ। কেউ আফ্রিকায় যাচ্ছে, এটা শুনলেই যেন একটু অন্যভাবে ভালোভাবে না, হ্যাঁ। এবং তাদেরকে টাকা পয়সা দিয়ে যে ওখানে থাকছে, তাকেও যখন নাকি আবার আমি ইমিগ্রেশন পার হইতে, তখন টাকা পয়সা দিয়ে তাকে যেতে হয়। শুধু তাই নয়, আমার ফ্লাইটও ক্যান্সেল করাইছে আপনার ইয়া থেকে, ইমিগ্রেশন থেকে, ফার্স্ট টাইম। কোন ইমিগ্রেশন থেকে? ঢাকার ইমিগ্রেশন থেকে? ঢাকা ইমিগ্রেশন থেকে আমার এখান থেকে ইনভাইটেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার। সাউথ আফ্রিকায় আমি এমনও শুনেছি যে সাউথ আফ্রিকায় 10 বছর থেকে আছে সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যাওয়ার সময়, প্রতিবার যাওয়ার সময় তাকে হেনস্থা, তা আলাদাভাবে নিয়ে যাওয়া হয়, তারপরে টাকা পয়সা দিয়ে লেনদেন হয়, তারপরে সে যেতে পারে। এই হলো অবস্থা। আর যদি সেনেগালের কথা শোনে, ওই টোগো, তারপরে আইভরি কোস্ট, তাহলে তো মনে করবে যে না জানি কি।
সুতরাং আমাদের সেই প্রপার যে গাইডেন্সটা, সেই গাইডেন্সটা কিন্তু আমরা এখনো সে সক্ষমভাবে গড়ে তুলতে পারি না। আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা ইনোভেট করতে পারবো এবং এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রবাসী যারা রয়েছেন তারা আরো যুক্ত হলে আমাদের দেশের লোকেরা বা ইনভেস্টর আরো বেশি ভালো করে জানতে পারবে। ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি গত অনুষ্ঠানে ছিলেন, এবারও অনুষ্ঠানে আছেন এবং নিশ্চয়ই আপনি দেশের প্রয়োজনে দেশকে ভালোবাসেন বলে আপনার এই উদ্যোগ, এবং আমরাও আপনার এই উদ্যোগটাকে আমরা সামনে তুলে ধরছি যাতে আপনার এই বক্তব্যে যাতে সংশ্লিষ্ট জায়গাগুলোতে একটু নাড়া পড়ে এবং আমরাও এইটা একযোগে, আপনি যেমন সেনেগাল থেকে, আমরা বাংলাদেশ থেকে আমরা আসেন, সবাই মিলে আমরা এই চেষ্টাটা অব্যাহত রাখি, আমরা হতাশ না হয়ে সামনে এগিয়ে যাই। আশা করি সামনের অনুষ্ঠানগুলোতে আপনি আবারও আমাদের সাথে থাকবেন। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরু থেকে আসলে পশ্চিম আফ্রিকা নিয়ে আলোচনা করছি। এই জায়গাগুলোতে আসলে আমরা কাজ খুবই কম করি, সেই জন্য লম্বা সময় নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা একটু কয়েকটি রিপোর্ট দেখে আসি, তারপর আবার আলোচনায় ফিরছি। ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ইংরেজি নতুন বছর পালিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আরব আমিরাতের মিনিস্ট্রি অব কমিউনিটি ডেভেলপমেন্টের উদ্যোগে পূর্বাঞ্চলীয় আল ওয়াগন এলাকায় বেদুইন আরবদের আল আমেরি ও আল আফারি গোত্রের মধ্যে 14টি গণবিবাহের মধ্য দিয়ে দেশটিতে নতুন বছরকে স্বাগত জানানো হয়। নববর্ষকে ঘিরে বিভিন্ন ভাষাভাষী লাখো মানুষের মিলন মেলা জমে ওঠে। মধ্যপ্রাচ্যের অন্যতম বিজনেস হাব দুবাইতে 200 দেশের মানুষের পদচারণা ঘটেছে। প্রতিবেশী সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন থেকে ছুটে এসেছেন অনেকে। এ সময় দুবাই ল্যান্ডে চলছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মেগা ইভেন্ট দুবাই শপিং ফেস্টিভ্যাল। বর্ষবরণকে ঘিরে আবুধাবির কর্নিশ, দুবাই ওয়াটার ক্যানেল, বুর্জ আল আরব, শারজাহ আল মাজাজ ওয়াটারফ্রন্ট, দুবাই ল্যান্ড সহ 7টি আমিরাত জুড়ে আতশবাজির উৎসব, ক্লাউন, পাপেট শো সহ বিভিন্ন আনন্দ আয়োজন সবার মন কাড়ে। নতুন বছরে দেশে এবং প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই যাতে এদেশের আইন কানুন মেনে চলি। নতুন বছরের শুভেচ্ছা, আপনারা সবাই ভালো থাকবে। নতুন বছর আসছে, বিষয়গুলোর সম্ভাবনা আছে বা বিষয় খুলে যাবে ইনশাআল্লাহ। প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেন। বিগত 4 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশিদের বন্ধ ভিসার দুয়ার খুলবে এই নতুন বছরে, এটাই প্রত্যাশা সবার। নববর্ষে আমিরাত প্রবাসীরা আশা করছেন তাদের যে ভিসার সংকট সহ বিভিন্ন সমস্যা রয়েছে তা সমাধানের একটা সুরাহার পথ তারা পাবেন। জাহাঙ্গীর কবির পাপ্পি, বাংলা ভিশন, আবুধাবি। কাতারের শিল্পনগর আল শাহানিয়া দোসারি পার্কে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে উদযাপিত হল মহান বিজয় দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দোসারি পার্কের স্বত্বাধিকারী কাতার এয়ারওয়েজের সাবেক কর্মকর্তা শেখ মোহাম্মদ মাতার আল দোসারির উপস্থিত ছিলেন। মোহাম্মদ হোসেন সোহেল এবং মোহাম্মদ শাহিদের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আলী হায়দার। প্রধান অতিথি ছিলেন আবু মুসা, বিশেষ অতিথি রফিকুল আলম চৌধুরী, আলী আজম, আলমগীর খান, ওমর ফারুক চৌধুরী, শামসুদ্দিন মণ্ডল, ইঞ্জিনিয়ার আবু রায়হান, শ্যামলকান্তি বিশ্বাস উপস্থিত ছিলেন। যখন বঙ্গবন্ধু যখন রাষ্ট্র পরিচালনা শুরু করে তখন প্রচেষ্টা পণ্য নিয়ে বিদেশের মাটিতে আমরা গিয়েছিলাম। আমরা বিশ্ব মানচিত্রে আরো দূত হব। এই মহান বিজয় দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা। বক্তব্য রাখেন সরার উদ্দিন, আরাফাত, আলমগীর, কামাল হোসেন, রাশিদুল ইসলাম, খুরশেদ আলম, জানে আলম, শাহেদ, আরমান, মিজানুল ইসলাম, ফরিদ ও জসিম। 16 ডিসেম্বর মাস পালন করি, 26 মাস পালন করি। এই ধারবতা সবসময় দোষের গার্ডেনে থাকবে। প্রতি বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস এই দোষের গার্ডেনে প্রতি বছর করি, আগামীও অব্যাহত থাকবে। Bangladesh community in Qatar here. Congratulations for your national day. I'd like to say, welcome for all Bangladesh community. খেলাধুলার মধ্যে ছিল কাবাডি, বল পাস, মোরগ লড়াই ও র্যাফেল ড্র। প্রথম পুরস্কার ছিল 32 ইঞ্চি টিভি। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজয় দিবস উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব কাজী নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল বিওডির ভাইস চেয়ারম্যান কৃষিবিদ শামীম আবেদিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোনায়েম হোসেন ও ইংরেজি প্রভাষক শরীফ মোহাম্মদ মাসুম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সারওয়ার জামান, আফজাল হোসেন, শেখ শহীদুল ইসলাম প্রমুখ। দর্শক, আমরা রিপোর্টগুলো দেখলাম। আমরা একটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি, সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের অতিথি চৌধুরী শাহিন অনেকক্ষণ ধরে আছেন। একটু আপনার ওখানে আমাদের যারা বাংলাদেশের কমিউনিটি, আমরা জানি যে ওখানে অনেকেই আপনার মতন গাড়ি ব্যবসার সাথে জড়িত এবং রেস্টুরেন্ট ব্যবসার সাথে আছে, কিন্তু একসময় আমরা জানতাম যে জাপানে আমাদের বাংলাদেশের সংখ্যা অনেক ছিল, আস্তে আস্তে সংকুচিত হয়ে আছে। যারা আছে তারা কি অবস্থার মধ্যে আছে একটু যদি বলেন। আসলে আপনার যে সংকুচিত হয় নাই। আমি 2000 সালে যখন জাপানে গেছি তখন আমাদের প্রবাসী সংখ্যা ছিল প্রায় 11,000 থেকে 12,000। এর ভিতরে আপনার প্রায় 8,000-এর মতোই ছিল ওভারস্টে, মানে ভিসা ছাড়া। তারা ফ্যাক্টরিতে কাজ করতো প্লাস ফ্যাক্টরিতে থাকতো। তো এখন কোয়ান্টিটিটা সেমই আছে প্রায় 11,000, কিন্তু 11,000-এর ভিতরে এখন প্রায় 11,000 ভিসা সহ। তারা ওই 2001 সালের যে 9/11-এর যে আমেরিকার যে এটা ছিল, এর পরিপ্রেক্ষিতে বেশ রেস্ট্রিক্টেড হয়ে। আচ্ছা, আমি একটুখানি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। দর্শক, একটা সুখবর আছে, আমরা সেনেগালের আমাদের যে অতিথির সাথে কথা বলেছি, এরপরে প্রচুর ফোন আসছে। আমাদের প্রডিউসার জানালো এইমাত্র বাংলা ভিশনের টেলিফোনে এবং নানানভাবে তারা যোগাযোগ করছে এবং তারা আরও কিছু জানতে চাই। এটা একটা ভালো উদ্যোগ যে এই ব্যাপারে একটা সাড়া পড়েছে। আমরা আশা করি যে টাইম টু টাইম আমরা এই সংক্রান্ত তথ্য আমরা পরিবেশন করব। দর্শক, নিশ্চয়ই আমরা মনে করি যে এই ক্ষেত্রগুলোকে আমরা যদি একটু নার্সিং করি তাহলে আমাদের জন্য, আমাদের ব্যবসা বাণিজ্য এবং কর্মী সবার জন্য একটা ভালো একটা খবর হবে এবং আমাদের সমৃদ্ধির জন্য একটা ভালো একটা জিনিস হবে বলে আমরা মনে করি। জি, তা এখন আপনার সংখ্যাটার দিক দিয়ে কিন্তু আগের মতোই আছে এবং আমরা সবাই আলহামদুলিল্লাহ ভিসা সহ। আচ্ছা, এবং সবাই নিজেদের মতো করে গড়ে উঠতেছে। এবং বাংলাদেশিরা একটা জিনিস আমি দেখছি, প্রবাসে দেশে যাই হোক না হোক, আমরা তো রাজনীতি দেখি বাইরে থেকে, প্রবাসে তারা সবাই ঐক্যবদ্ধ। আচ্ছা, হ্যাঁ, একজন ওপরে হেল্পার মানে আগে আসে, প্লাস তাদের সুবিধা অসুবিধা যে যতটুকু পারে এগিয়ে আসে। তো ওই ক্ষেত্রে আপনি মনে করেন সাধারণত জাপানে আমরা যাই, তারা স্টুডেন্ট ভিসা নিয়ে বেশিরভাগ যায় আর কি। স্টুডেন্ট এখনো কি যাচ্ছে স্টুডেন্ট? হ্যাঁ, এখনো যাচ্ছে, এখন অহরহ যাচ্ছে, এখন খুব সহজ করে দিয়েছে। এই 2020 সালে অলিম্পিক। আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আমাদের কমিউনিটি সেখানে একটা ভালো অবস্থানে আছে। ভালো অবস্থান, খুব ভালো অবস্থানে আছে। হ্যাঁ, আগে আমরা দেখছি যে আমরা যখন প্রথম গেছি দেখি গাড়ি নিয়ে হয়তো গোটা 10-20 জন গাড়ি নিয়ে চলাফেরা করে। এখন আমরা কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করলে বা গ্যাদারিং করলে দেখা গেল সবাই বেশিরভাগই তাদের নিজস্ব গাড়ি নিয়ে আসতেছে, ফ্যামিলি নিয়ে আসতেছে। তো এই যে একটা সুন্দর ইয়াটা, তো সবাই মিলমিশ করে আসি, একে অপরের সুখ দুঃখে সুবিধা অসুবিধায় আমরা আছি বললেই তো এটা পারতেছি। তাছাড়া জাপানে কিন্তু এখন হায়ার এডুকেশনে বাংলাদেশ থেকে প্রচুর স্কলারশিপ এখন আছে। বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে যারা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে, প্রচুর ছেলেপেলে সেখানে কিন্তু পিএইচডি ডিগ্রি করছে, তাদের সেরকম সক্ষমতা রয়েছে। আমি অতি সম্প্রতি দেখেছি জাপানের কোবে একটা জায়গা আছে, সে জায়গায় বাংলাদেশি একটা ছেলে যে আপনার একটা সুগার আবিষ্কার করেছে সেখানে, যেটা হচ্ছে ডায়াবেটিক সুগার, এবং এটা আরো মোর ফার্নিস্ট, এবং সেটা জাপান গভর্নমেন্ট ওন করতেছে এবং সেটাকে তারা মার্কেটিং করার চেষ্টা করতেছে, যেহেতু সেখানে অতি সহজে কোনো কিছু মার্কেটিং করা যায় না। তো এটি কিন্তু আমাদের বাংলাদেশি ছেলেরাই সেখানে করেছে। সুতরাং ওখানে ইতিমধ্যে দেখেছি যে অনেক সহজীকরণ করেছে। তবে একটা বিষয় যে যারা ওখানে রয়েছে, তারা প্রত্যেকে যাতে, জাপান এমন একটা জায়গা, তারা প্রত্যেকটা মানুষ অত নরম, সফট, অত্যন্ত সফট, তাদের মধ্যে একটা বিনয়ী ভদ্রতা সবকিছু থাকে, যাতে আমাদের কোনো কারণে তাদের মধ্যে কোনো ভুল ধারণা তৈরি না হয়, সেটি কিন্তু আমাদের মনে রাখা দরকার। আমরা জাপান নিয়ে একটু আলোচনা করি, যেহেতু আমরা অতিথি পেয়েছি, কয়েকটা রিপোর্ট দেখে আমরা আবার ফিরছি এই আলোচনায়। যথাযথ মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবুধাবিতে বাংলাদেশের 45তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে 16 ডিসেম্বর সকালে দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী সামাজিক রাজনৈতিক সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় দূতাবাস, বঙ্গবন্ধু পরিষদ, জনতা ব্যাংক, বাংলাদেশ সমিতি, বাংলাদেশ ইসলামী স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি, আবুধাবি আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠন, প্রজন্ম বঙ্গবন্ধু সিলেট বিভাগ প্রবাসী সমিতি, বাংলাদেশি কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, বঙ্গমাতা পরিষদ সহ অন্যান্য সংগঠন। আমরা যেখানে আছি, যে জায়গায় আমরা আছি, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব যে আমরা বাংলাদেশকে একটা সামনের দিকে নিয়ে যাব। শেখ হাসিনা বাংলাদেশ 21 সালের মধ্যেই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা কিন্তু 16 কোটি মানুষের বিশ্বাস। যারা দেশে আছে, আমরা যারা বিদেশে আছি, সমান দায়িত্ব পালন করার আমাদের প্রতিজনের দায়িত্ব পালন।
বিবেকের প্রশ্ন। পাকিস্তানের নীতি ছিল পোড়ামাটি নীতি, এবং গেরিলা দ্বারা যে বাড়িতে আশ্রয় নিত, পরে তিনি রাজাকার বা মিলিটারিকে ওই বাড়ি বা ওই গ্রাম পুড়িয়ে দিত। আজকে সেই স্বপ্ন আমরা দূতাবাস আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের মিনিস্টার ইকবাল হোসেন চৌধুরী, রাজনৈতিক কাউন্সিলর শহীদুজ্জামান ফারুকী, শ্রম কাউন্সিলর আরমানুল্লাহ চৌধুরী ও শ্রম সচিব ডক্টর এ.কে.এম. মকসুদ আলী। ইফতেখার হোসেন বাবুল, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ইসমাইল হোসেন, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, নাসির তালুকদার, প্রকৌশলী আশিস বড়ুয়া, প্রকৌশলী আব্দুল মোত্তালিব। প্রথম সচিব রিয়াজুল হকের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ রেজাউল আলম। দুবাই বাংলাদেশ কনসুলেটেও ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। লাখো শহীদের রক্তপিচ্ছিল পথ বেয়ে আসা স্বাধীনতাকে আরও অর্থবহ করে তুলতে এবং প্রবাসী দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার নিয়ে প্রবাসীরা বিদেশে পালন করলেন বাংলাদেশের বিজয় দিবস। জাহাঙ্গীর কবির পপ্পি, বাংলা ভিশন, আবুধাবি। মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর জনকল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সংগঠনের সভাপতি শেরে বাংলা শরীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু, সংগঠনের সাধারণ সম্পাদক রকিব আকন ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান সালামের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা এম এ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জহিরুদ্দিন বাবর, উপদেষ্টা সেলিম ধর, সুলতান হোসেন খান, আব্দুল কাদের মজুমদার। আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত মাতবর, সোহরাব মাতবর, বাবুল শেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। কাতারে বাংলাদেশ সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা হয়েছে। ২১ টিভির প্রতিনিধি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীকে সভাপতি এবং বাংলা ভিশন প্রতিনিধি ইউসুফ পাটোয়ারি লিঙ্কনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মোস্তফা। খায়রুল আলম সাগরের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা। ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফোরকান, ফরিদুল আলম, মানিক হোসেন, ফেরদাউস হোসেন, আবুল কাশেম সরকার। বক্তব্য রাখেন তাফসির উদ্দিন, কাজী শামীম, রহিম পারভেজ, আবু ইউসুফ বাবুল, এম শফিক, শাহনেওয়াজ সহ অন্যরা। দর্শক, আমরা রিপোর্টগুলো দেখলাম। আমরা আবার একটু জাপানের প্রসঙ্গে আসি। জাপানের অতিথি আছেন যে আমাদের যে জায়গাগুলো তো বলেন যে আগে তো একসময় প্রচুর অবৈধ যেত বা অনেকে নানানভাবে যেত, ফিরে আসতো না। এখন যেটা বললেন যে বৈধভাবে মানে আমাদের শিক্ষার্থীদের যাওয়ার সুযোগ আছে, এই সুযোগটা তো আমরা আরো কাজে লাগাতে পারি। জি, অবশ্যই কাজে লাগাতে পারি এবং আমরা অনেকে এখন কাজে লাগাচ্ছ। আমার আমি যেটুকু জানি ঢাকাতে এখন প্রায় 40 থেকে 50টা আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট হয়েছে এবং জাপান এম্বাসি এবং ইমিগ্রেশন রুল অনুযায়ী যারাই জাপানে যেতে চায় তারা মানে আপনার দৈনন্দিন যে ভাষাটা এটা যদি এখান থেকে আমরা শিখে যেতে পারি তাহলে আমাদের জন্য অনেক উপকার হচ্ছে। এবং এই শর্ত অনুযায়ী এখন এখানেই অনেকগুলো স্কুল হয়েছে এবং এখানে অনেক ছাত্র এখন মানে ভর্তি হচ্ছে, প্লাস ভালোভাবে লেখাপড়া করে যাচ্ছে। যেমন আমরা যখন কিন্তু ধরেন আমাদের স্টুডেন্টরা ওখানে যাওয়ার পরে সেখানে কি পড়ালেখা শেষ করার পরে সেখানে কি তারা জবের কোনো সুযোগ? হ্যাঁ, অবশ্যই, সবাই জবে। আমি স্টুডেন্ট ভিসা গিয়েছি 2000 সালে। 2001 সাল পর্যন্ত ল্যাঙ্গুয়েজ কোর্স 1 বছর করি, তারপরে ইন্টারন্যাশনাল বিজনেসের উপর প্রায় 3 বছর একটা কোর্স করি, তারপরে সেম গাড়ির কোম্পানিতে চাকরি নিয়েছিলাম। আচ্ছা, তো 3.5 বছর চাকরি করার পর আমি নিজে কোম্পানি দিয়েছি 2006 সালে। জি, এখন তো জাপানের নতুন একটা সিস্টেম করেছে ভাই, আপনার জানা আছে কিনা, সেটা হচ্ছে ট্রেনই যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, ট্রেনে যাচ্ছে 3 ইয়ার্স এর ট্রেনিং, যে বাংলাদেশ থেকে একদম বৈধভাবে জাপান গভর্নমেন্ট একটা কোরিয়াতেও এই সিস্টেম কোরিয়াতে হচ্ছে G2G, মানে আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আর এখানে বেসরকারি উদ্যোক্তাদের সাথে বেসরকারিদের সাথে আপনার 3 ইয়ার্স একটা প্ল্যান দিয়েছে যে তারা জিটকোর মাধ্যমে এনলিস্টেড হতো, তার মধ্যে বাংলাদেশ থেকে অনেক ট্রেনিং কিন্তু সেখানে যাচ্ছে। যদিও এটা নেপালের থেকে প্রচুর যাচ্ছে, যেটা আমাদের যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার রয়েছে বা আমাদের ট্রেনিং যদি বলা হয় যে গার্মেন্টসের ওয়ার্কার পাঠাইতে হবে, দেখা যায় আমরা একটা MA পাস লোক নিয়ে আসি, গার্মেন্টসের কাজ কিছুই জানে না। তো ওই এমবিসি যখন সে ফেস করতে যায়, জাপান এমবিসি ফেস করে তাকে ভিসাটা নিতে হয়। আমরা ওই ফেস করতে গিয়ে আমরা ভিসাটা ফেস করতে পারি না, বিকজ আমরা যে প্রফেশনালসটাকে ট্রেনিং হিসেবে পাঠাতে চাই তাকে ধরে নিয়ে এসে আমরা দেখা যাচ্ছে অন্য লোকদের কাছ থেকে একটা অর্থের বিনিময়ে নেওয়ার চেষ্টা করি। সে কারণে আমরা করি, যেমন প্রতি মাসে আমি যতটুকু শুনেছি 4 থেকে 5 হাজার লোক এখন নেপাল থেকে যাচ্ছে।
এবং সেই এত লোক যে যাচ্ছে সেটি তো আমরা সেখানে অ্যাড্রেস করতে পারছি না, জাপান সে সুযোগ দিয়ে রেখেছে। তো অতি সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই জিটকোর আওতাভুক্ত প্রায় 15-16টি যারা রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করেছে। জাপানে তারা ভিজিট করার একটা পরিকল্পনা গ্রহণ করেছে, কিভাবে আরো বেশি এই বৈধ উপায়ে ট্রেনি প্রেরণ করা যায়। আমার একটা ভালো তথ্য পেলাম। আপনার কি মনে হয় যে এই প্রক্রিয়াগুলো যদি ত্বরান্বিত হয় তাহলে তো জাপানে আমাদের অনেক মানে শিক্ষিত কর্মী যেতে পারবে এক অর্থে? জি জি অবশ্যই। আর ভাইয়া যে কথাটা বললো আমি একমত। আমি যেটুকু জানি গত 4 বছরে আপনার জাপান ফরেন মিনিস্ট্রির লিস্ট অনুযায়ী 55,000 নেপালি আছে। 55 গত 4 বছরই গেছে। তো আমি 2000 সালের যে ফিগারটা দিছি 11,000 বা 12,000, এখনো কিন্তু সেম ফিগারটা আছে। আমরা বাড়ি নাই। তা আমরা বাড়ি নাই, এটার জন্য আসলে আমাদের গভর্নমেন্ট একটু আছে আপনার সব জায়গায় মানে কূটনৈতিক উদ্যোগ এবং আয়োজনগুলো আমরা মুখে যতটা বলি আসলে কাজে কিন্তু আমরা সেই তার প্রমাণ কিন্তু বাস্তব প্রমাণ আমরা কি ধরনের ওখানে তারা নিতে চায় সেই জায়গাটা যদি আমরা মানে নেপাল এগিয়ে যাচ্ছে সব জায়গায়, আর আমরা ইভেন এখন ভিয়েতনাম থেকে প্রচুর লোক যাচ্ছে। এক সময় মার্কেটটা আপনার চায়না, ভিয়েতনাম, ফিলিপিনের উপর মানে আধিপত্য ছিল। এখন তারা চাচ্ছে সাউথ এশিয়াতে আসতে, এবং সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে ফার্স্ট চয়েস যে দেশগুলো এর মধ্যে বার্মা, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা। কিন্তু আমাদের বাংলাদেশ, তাদের বাংলাদেশের প্রতি তার একটা দুর্বলতা আছে, এটা হচ্ছে বাংলাদেশের খুব বেশি কর্মঠ, এরা কাজে ফাঁকি দেয়। হ্যাঁ, ধন্যবাদ চৌধুরী শাহিন এবং হাসান আহমেদ চৌধুরী কিরণ, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, প্রতি সপ্তাহে আমরা আসলে এই অনুষ্ঠান করি আর যন্ত্রণাবিদ্ধ হই। অনেক সম্ভাবনাগুলো আমাদের অতিথিরা বলেন এবং সব জায়গায় আমলাতান্ত্রিক বাধা, কূটনৈতিক উদ্যোগের অভাব, এই সমস্ত নানান কারণে আমরা এগোতে পারছি না। কিন্তু আমরা কোনোভাবে হতাশ হতে চাই না, আমরা অব্যাহতভাবে এই কথাগুলো বলতে চাই। আমরা মনে করি যে এটা শুধু কথা বলা না, এটা একটা সংগঠিত একটা জনমত তৈরি করা। তার মধ্য দিয়ে নিশ্চয়ই আমরা দেরিতে হলেও যাতে এইটা বাস্তবে যাতে এটি কার্যকর হয় তার জন্য আমরা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাব। এই অঙ্গীকার ব্যক্ত করে আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। শেষ করার আগে প্রবাস থেকে পাঠানো আমাদের প্রতিনিধিদের প্রতিবেদন দেখতে বিদায় নেব। ভালো থাকুন। গত 30 ডিসেম্বর পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশ ওমান তদারক পরিষদের উদ্যোগে আয়োজিত ওমানের ওয়াদি আল কবির সুক জুমা রোডস্থ মাস্কাট ক্লাব ময়দানে বিশাল এশায়েত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন কাকদিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের পীর মোর্শেদে আওলাদে রাসুল হজরতুল হাজ শাহ সফি অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ মনিরুল্লাহ আহমদী মাদ্দা জিল্লুহুল আলী। সালতানাত অব ওমানের মিনিস্ট্রি অব হেরিটেজ অ্যান্ড কালচারের প্রতিনিধি শায়ক আব্দুর রহমান আল জওয়াআরির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া ও সহ সভাপতি আলহাজ সিরাজুল হক সহ ক্লাবের নেতৃবৃন্দরা। যারা মোহাব্বতের নিয়ত করে দরুদ শরীফ পড়ে, আমি রাসূল মদিনার রওজা শরীফ থেকে নিজ কানে শুনে থাকি। মালাইকা মাওজুদ, রাহমা মাওজুদ। এছাড়াও সমাবেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে প্রধান অতিথি বিশ্ব মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন। খোদ্দামুল মুসলিমিন ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। মাস্কাটের হামেরিয়ায় অনুষ্ঠিত অনুষ্ঠানে দিদার আলম ও তারেক হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাওলানা তাহের সাইদ। মিলাদুন্নবীর আলোচনায় বক্তব্য রাখেন মাওলানা নওশাদুল হক, বজলুল করিম, এনামুল হক। আবার এই জায়গায় ঈদ মিলাদুন্নবী উদযাপন করার মতো তৌফিক দান করেছেন। ওমানের জমিনে প্রতিটি এলাকায় এলাকায় আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন সংগঠনকে প্রচার এবং প্রসারিত করেছি। এই জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জিন্দেগির যে নমুনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তাহেরি, হাফেজ জসিমউদ্দিন, কামাল রেজা, মোহাম্মদ করিম, মোহাম্মদ রুবেল, শফিল আজম ও জহির মিয়া। সাথে সাথে তিনি কি করলেন? তরিকতের দীক্ষা গ্রহণ করলেন এবং এলমুল বাতেন এলমুল আসরারের শিক্ষা গ্রহণ করলেন। আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন ওমান কেন্দ্রীয় পরিষদের আজকের এই
পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন সম্পর্কে আপনারা অত্যন্ত সারাগর্বর বক্তব্য শুনেছেন। অনুষ্ঠানে হামেরিয়া, রুই, মাত্রা, ওয়াদি কবির, ওয়াদি আরদি, গোবরা সহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সংযুক্ত আরব আমিরাত বৃহত্তর ঢাকা প্রবাসী সংগঠনের উদ্যোগে কমিউনিটি মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে 3 তারা হোটেলের হলরুমে। কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। মোহাম্মদ আলমগীর ও মিসেস শাহানা আলমগীরের সম্মাননায় শুরু হয় অনুষ্ঠান। কাজী ফারুকের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উপস্থিত ছিলেন জসিমউদ্দিন রুমি, ফরিদ ভান্ডারী, দেলওয়ার হোসেন, নিজাম ঢালি, বাদল আমিন, আমিন খান, আন্দুল হাকিম, আলী বারে, মোফাজ্জল, মামুন, শওকত ওসমান, সঞ্জিত কুমার শীল, আবুল কালাম আজাদ সহ আরও অনেকে। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়। সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেদ্দার সভাপতি মার্শাল কবির পান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোরবান আলী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীম। বক্তব্য রাখেন মঈনুদ্দিন, জিয়াউল হক, ইশতিয়াক আহমেদ দুলাল, সোলাইমান, মাহমুদুল হক দুলাল, হাসান, মেজবাহ, নুরুজ্জামান, আবুল কালাম, কামাল, মাজহারুল, রাজু, বেলাল শিকদার, শরীফ, আবু বক্কর, জসিম, রেজাউল ও মিম ভুইয়া সহ আরো অনেকে। বিশেষ অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আমিন আহমেদ, মমতাজ হোসেন, কাজী নওফেল, শেখ ফজলুল করিম ফিকু, শাহাবুদ্দিন আহমেদ, আজিজুল হক, আজাদ, আবুল হোসেন ও হারুন প্রমুখ। চট্টগ্রাম সমিতি ওমান শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। মাসকাটের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও জামাল চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মাওলানা জসিমউদ্দিন আল আজহারি। মিলাদুন্নবী অনুষ্ঠানে ইসলামী আলোচনায় আরও অংশ নেন কারি মাওলানা আব্দুর রহিম ও মাওলানা মোহাম্মদ ইনাম। চট্টগ্রাম সমিতির দোয়া মাহফিলে সংগঠনের উপদেষ্টা কার্যকরী সদস্য ছাড়াও ওমান সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এম.এন. আমিন, রেজাউল করিম, আব্দুর রহিম ও মাওলানা আব্দুস সালাম উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব বলেন, মৃত্যুর পরও মানুষের 3টি কাজ জারি থাকে। 1 নম্বর মিন সাদাকাতিন জারিয়া। উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত সদস্যদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। চট্টগ্রাম সমিতির উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ এবং সাধারণ সদস্যবৃন্দ, কালকে থেকেই আমি অনুরোধ করব যাকে যাতে খুশি হবে আপনারা, আমরা এমনিও তো সবাই দেখেন যে বস হোক বা যে কেউ যাকে ভালোবাসি তার শুধু গুণগান গাইলে হবে না। অনুষ্ঠানে সিব, আজাইবা, গোবরা, হামেরিয়া, রুই, ওয়াদি কবির সহ বিভিন্ন অঞ্চল থেকে সমিতির সদস্যরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিমউদ্দিন আজহারি। সৌদি আরবের তায়েফে রয়েছে প্রচুর বাংলাদেশি। সেখানে বসবাসরত বাংলাদেশিরা বিজয় দিবস নিয়ে তাদের অনুভূতির কথা জানান। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ এবং প্রবাসে সকল ভাইদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ৭১ মুক্তিযোদ্ধাদের জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা। বাংলাদেশের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। দেশ এবং প্রবাসে যারা আছেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সমস্ত শহীদদের প্রতি আমার শ্রদ্ধা। দেশ হচ্ছে আমাদের মা। দেশ যদি সুন্দরভাবে চলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে দেশে রাখতে পারবো। যারা ৭১ সনে মুক্তিযোদ্ধায় প্রাণ দিয়েছেন তাদের প্রতি রইল আমার সমবেদনা, তাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। মোহাম্মদ সোহেল রানা, বাংলা ভিশন, তায়েফ, সৌদি আরব।